প্রচারের শেষ লগ্নে ভবানীপুরে ধুন্ধুমার। যদুবাবুর বাজারে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ধস্তাধস্তি, ধাক্কা, হাতাহাতি, ঝরল রক্ত, মাথা ফাটল এক বিজেপি কর্মীর। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা। এদিন যদুবাবুর বাজারে প্রচারে যান দিলীপ ঘোষ। বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। একই সময়ে একই এলাকায় দিলীপ ঘোষের পাল্টা প্রচার শুরু করেন তৃণমূল কর্মীরাও। গলি ছেড়ে রাস্তায় আসেন দিলীপ ঘোষ, শুরু করেন লিফলেট বিলি। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, বিজেপি সাংসদকে সেখানে নিগ্রহ করা হয়। জয় বাংলা স্লোগান দেন তৃণমূলের কর্মীরা। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন দিলীপ ঘোষ ও বিজেপি কর্মীরা। এরপর ভ্যাকসিনেশন দেখতে একটি পুরস্বাস্থ্য কেন্দ্রে ঢোকেন বিজেপি সাংসদ। এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। দিলীপ ঘোষ প্রচারে বেরিয়েছেন, রাস্তায় রাস্তায় বেরিয়ে তিনি লিফলেট বিলি করছেন। আর তার ঠিক পিছন দিকেই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের প্রচারের গাড়ি বেরিয়েছে। সেখানে অটো করে মাইক লাগিয়ে প্রচার করা হচ্ছে। দিলীপ ঘোষ যে পথে যাচ্ছেন সেই পথেই তৃণমূল কংগ্রেসের তরফে এইভাবেই কিন্তু লিফলেট বিলি করা হচ্ছে। সেই সময় মেরে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘিরে ধরে বিজেপি কর্মীকে মারধর করা হয়। ভাবনারায়ণ সিং নামে বিজেপির এক সমর্থককে রীতিমতো হামলা চালানো হয়েছে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে দিলীপ ঘোষ রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ভাবনারায়ণ সিং, তিনি রক্তাক্ত অবস্থায় যাচ্ছেন। জয় শ্রীরাম, একদম হচ্ছে লাত মারছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এইভাবে যদি প্রচার না করতে দেয় তাহলে ভোটের লোক, আমরা ভোটার বেরাবে কি করে? ভোটার যদি না পড়ে আমরা ভোট পাবো কি করে? এইভাবে কিন্তু প্রচার হয় না, এইভাবে হয় না, এইভাবে চলে যাচ্ছে। আজ পর্যন্ত ইলেকশনে কোনো গন্ডগোল হয়নি। এই প্রথম টাইম এরা ইচ্ছে করে ইচ্ছাকৃতভাবে একটা ফ্ল্যাগ লাগাতে পারে না, একটা মিটিং করতে পারে না। আজকে আমার ওয়ার্ড এই প্রথম মিটিং এরা করছে। এদের থেকে এরা চাইছে এলাকার মধ্যে গরম করে, এলাকাটা ডিস্টার্ব করে, ভোটটা বানচাল করার জন্য। আমাদের তৃণমূল কর্মী আমাদের কিচ্ছু করেনি। আমরা শান্তিপ্রিয়ভাবে বসেছিলাম। আমরা বিজেপির মিটিংটাকে গার্ড দিচ্ছিলাম যেন কেউ কিছু না করে, বিজেপি যেন শান্তি করে মিটিং করতে পারে। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিজেপির সর্বভারতীয় সহসভাপতিকে ঘিরে ধরেন তার নিরাপত্তারক্ষীরা। ধস্তাধস্তির মধ্যে কোমর থেকে পিস্তল বের করেন দুই নিরাপত্তারক্ষী। এরপর তা কক করেন, অর্থাৎ গুলি চালানোর জন্য পিস্তলটি প্রস্তুত করেন। এরপর শটান তা বিক্ষোভরত তৃণমূল কর্মীদের দিকে উঁচিয়ে ধরেন। পরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে থেকে কোনো রকমে দিলীপ ঘোষকে বের করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। দেখতেই পাচ্ছেন, বাড়ি বাড়ি প্রচার করতে বেরিয়েছে, সেখানেও সুরক্ষা নেই। সেখানে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, আমাকে লাথি গুঁতো মারছে। কোথায় নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, কোথায় আছে গণতন্ত্র, সবই জানাবো আমরা। কিন্তু নির্বাচনের লোক ভোট দেবে কি করে যদি প্রচারই না করতে? তৃণমূল কংগ্রেস কোনো বিরোধী দলের প্রচারে বাধা দিতে চায় না, দেয়ও নি। বিরোধী দলরা ইচ্ছে করে প্ররোচনা দিয়েছে যে দিলীপ ঘোষের যে দেহরক্ষী, সে রিভলভার উঁচিয়ে যারা জয় বাংলা বলছিলেন তাদের তাক করছে। আমি এও দেখেছি যে দিলীপ ঘোষ হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছেন জয় শ্রীরাম বলে। যদি বড় গন্ডগোল হবে, দিলীপ ঘোষ কি করে জয় শ্রীরাম বলে হাসতে হাসতে বেরিয়ে যান? কি করা উচিত ছিল ওনার? তৃণমূলের নেতাদেরকে খুশি করার জন্য ওনারা চুপচাপ দাঁড়িয়ে থাকতো, দিলীপ ঘোষ মার খেতেন। গণতন্ত্রের পক্ষে সেটা ভালো হতো? লজ্জা লাগতো না বাঙালি হিসেবে যে বিরোধী দলের এত বড় একজন নেতা তাকে মারা হচ্ছে? এই ধরনের ঘটনা কি গণতন্ত্রের ক্ষেত্রে কাম্য? কেন দেহরক্ষীরা পিস্তল বের করতে বাধ্য হলেন? দিলীপ ঘোষের মতো একজন বর্ষিয়ার নেতাকে ঠেলাঠেলি করা হচ্ছে, লাথি মারা হচ্ছে। আরে দাদা, বাঙালি সংস্কৃতিতে বয়স্ক লোক হলে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি, পা দিয়ে লাথি মারি না। এর বাংলার সংস্কৃতি না।
বাংলাদেশের সংস্কৃতি হতে পারে, বাংলার না। কেউ আটকায় না, বিজেপি খায় না, মাথায় দেয় যে তাকে আটকাবে, তাকে ইম্পর্টেন্সি দেবে, তাকে করবে। কে করে? এই তো এখানে ঘুরে বেড়াচ্ছে, অটো নিয়ে প্যাঁক প্যাঁক করে ঘুরে বেড়াচ্ছে, বলছে মানুষ হাসছে। এগুলোর কোনো ভ্যালু নেই। এরা হচ্ছে সেলফ ইম্পর্টেন্সি ক্রিয়েটার, যে আমি নিজে ইম্পর্টেন্ট, আমাকে আটকাচ্ছে, আমাকে। কিছু মানুষ প্রোটেস্ট করে, যখন মানুষ বীতশ্রদ্ধ হয়ে যায় যে একটা পার্টি কি করে এত মিথ্যে বলতে পারে, এত ভুল বলতে পারে, এত ব্যক্তিগত আক্রমণ করতে পারে, তখন মানুষ রাস্তায় নেমে প্রোটেস্ট করে। যদুবাবুর বাজারে বিজেপি সভা চলাকালীন বিক্ষোভ দেখায় তৃণমূল। যখন মঞ্চে বসেছিলেন শুভেন্দু অধিকারী, প্রিয়ঙ্কা টিব্রেওয়ালরা, তখন গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পুলিশ কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তৃণমূল কর্মীদের। দিলীপ ঘোষের ওপর হামলার খবর পেয়ে যদুবাবুর বাজার থেকে ঘটনাস্থলে যান বিজেপি কর্মীরা। পাল্টা বিজেপি কর্মীদের ধাওয়া করেন তৃণমূল কর্মীরা। উত্তেজনা ছড়ায় এলাকায়। আক্রান্ত দুই বিজেপি কর্মীকে যদুবাবুর বাজারে মঞ্চে নিয়ে আসা হয়। সেখানে আসেন অর্জুন সিং। পাল্টা অবস্থানে বসেন তৃণমূল কর্মীরা। তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা এই মুহূর্তে রাস্তায় অবস্থানে তারা গো ব্যাক বিজেপি স্লোগান দিচ্ছে। ঠিক সেখানেই যেখানে সভা মঞ্চ ছিল, ঠিক সেই জায়গায় ছবিতে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি একের পর এক যে আহত বিজেপি কর্মীরা যারা কিছুক্ষণ আগে আক্রান্ত হয়েছেন, তাদেরকে বিজেপি নেতৃত্ব তারা বের করে হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। অন্তত দুজন কর্মী তারা গুরুতরভাবে জখম হয়েছেন, যাদের চোট আঘাত বেশ গুরুতর। এই মুহূর্তে একদিকে তৃণমূলের বিক্ষোভ, অন্যদিকে বিজেপির নেতৃত্ব। আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিং, তিনি যারা আক্রান্ত বিজেপি কর্মীরা তাদেরকে নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করছেন। অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূল কর্মীদের ধাওয়া করেন অর্জুন সিং এর নিরাপত্তা রক্ষীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত বিজেপি কর্মীদের নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চলে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রিয়ঙ্কা টিব্রেওয়াল সহ বিজেপির শীর্ষ নেতারা। একজন সর্বভারতীয় সহসভাপতি, তার উপরে যদি এই ধরনের আক্রমণ হতে পারে, কোন সাধারণ মানুষটা সাহস করবে বলুন তো ভোট দিতে যাওয়ার জন্য? কেউ সাহস পাবেন না। আর নির্বাচন কমিশনের যে দায়িত্ব কর্তব্য, হ্যান্ডবুক অফ ইলেকশন কমিশন, তা যদি পড়েন আপনারা, তাহলে দেখতে পাবেন নির্বাচন কমিশনের যে করণীয় কাজ, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কনফিডেন্স বিল্ডিং। নির্বাচন কমিশন যা করছে, আমরা কিন্তু খুব একটা আশার আলো দেখতে পাচ্ছি না। বাই ইলেকশনের পরিবেশই নেই, গুন্ডাদের হাতে চলে গেছে এবং গোটা রাজ্য থেকে বাছাই করা গুন্ডাদের ওখানে সমাবেশ করা হয়েছে। ইলেকশন কমিশনকে এটা দেখতে হবে। আমরা যা করার করছি, ইলেকশন কমিশনেও বলছি করছি, কিন্তু আমরা দাঁতে দাঁত চেপে নির্বাচনে লড়ব। বিজেপি একটা ঘটনা ঘটাবার চেষ্টা করছে যে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের 50,000-এর বেশি ভোটে হার নিশ্চিত। ওরা অশান্তি সৃষ্টি করে সেখানে সংবাদ মাধ্যমে মাইলেজ পাওয়ার চেষ্টা করছে। এসব করে কিছু হবে না। আমরা যে অশান্তি সৃষ্টি করেছে বিজেপি, তার তীব্র নিন্দা করি। আহত বিজেপি কর্মীদের অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে তৃণমূলের আহত কর্মীকে দেখতে এসএসকেএমে আসেন মদন মিত্র। হঠাৎ ওই টমি গান দিয়ে AK-47 দিয়ে এইভাবে মেরেছে, কোমরে মেরেছে, বুকে মেরেছে। এক্ষুনি ওকে MRI নিয়ে যাচ্ছে। ওর কোমরে যথেষ্ট ম্যাসিভ ইনজুরি হয়েছে। এখন বিজেপি যদি যেচে গুন্ডামি বোমাবাজি করে, ন্যাচারালি তার উত্তর তো মানুষ। ধরুন আমি শান্তিকামী মানুষ, আমার বউকে যদি আপনি এসে বোমাবাজি করেন, ন্যাচারালি আমি তো আর কিছু না পারি, বোমাটা লুফে একটা নর্দমায় তো ফেলে দেবো যাতে বোমাটা বাস না করে। এর আগে সোমবার সকালে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে প্রচারে গেলে অর্জুন সিংকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। রাস্তা আটকে দাঁড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। অর্জুন সিং এর নিরাপত্তা রক্ষীরা তাদের সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় বাদানুবাদ। কথা ছিল শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে ঢুকে প্রচার করার, কিন্তু তার মাঝেই তৃণমূল কংগ্রেসের বিক্ষোভে আটকে পড়লেন
সাংসদ অর্জুন সিংহ এবং ভবানীপুর উপনির্বাচনের প্রচারের শেষ বেলায় তৃণমূলের বিক্ষোভ চলছে এই মুহূর্তে অর্জুন সিংকে ঘিরে। অর্জুন সিং গো ব্যাক এবং অর্জুন সিং কোনোভাবেই প্রচারে ঢুকতে পারবেন না, এই দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ এই মুহূর্তে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ভবানীপুরে। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে এই মুহূর্তে রয়েছেন অর্জুন সিংহ এবং আমরা দেখতে পাচ্ছি যে তাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। গো ব্যাক স্লোগান উঠছে। লিফলেট বিলি করা সেটাও করতে দেবে না। মুখ্যমন্ত্রী যদি বিধানসভায় এরকম যদি ঘটনা ঘটে তাহলে আর কি হতে পারে? আপনাকে বহিরাগত বলছে তৃণমূল। এই ভাবতেই পারেন তো, বহিরাগত আমাকে বলবে, আবার বহিরাগত ভোট নেবে। এখানে তো বহিরাগত ভোট নেওয়ার জন্য উনি বলছেন, আর এখানে বহিরাগত আমাকে বলছে। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপি সাংসদকে বের করে নিয়ে যান। অর্জুন সিং এর গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়, গাড়ির পেছনেও ধাওয়া করা হয়। এই তো বাংলার অরাজকতা দেখুন, এটার নামই তো বাংলা, দিদির বাংলা। ওটা মোদির দেশ, এটা দিদির প্রদেশ। এখানে এটাই হবে। অরাজকতার নামই বাংলা, লুণ্ঠনের নাম বাংলা, চুরির নাম বাংলা, লুটপাটের নাম বাংলা, সন্ত্রাসের নাম বাংলা। ভবানীপুরের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। এরই মধ্যে ভোট স্থগিতের দাবি জানায় বিজেপি। আমার মনে হয় টিএমসি বুঝতে পারছে জেতা মুশকিল আছে, হেরে যাবেন মুখ্যমন্ত্রী আরেকবার, তার জন্য এটা করতে বাধ্য হয়েছেন। এটা নতুন কোনো ঘটনা নয়, পশ্চিমবাংলায় সব জায়গায় আমাদের এটা ফেস করতে হয়। কিন্তু ভবানীপুরের মতো জায়গা যেখানে মুখ্যমন্ত্রী নিজে নির্বাচন লড়ছেন, সেখানে যদি আইন শৃঙ্খলার এই অবস্থা হয়, নির্বাচন কমিশন সব জেনেছেন, বারবার কমপ্লেন করা হয়েছে, দিল্লিতে এবং কলকাতাতে আমরা সম্পর্ক করেছি, জানিয়েছি সমস্ত ঘটনা, তারপরেও কোনো সুরক্ষার ব্যবস্থা নাই। যদি নির্বাচনে প্রচারই না হতে পারে, নির্বাচনে ভোটারদের কাছে আমরা পৌঁছতেই না পারি, তাহলে নির্বাচন কি করে হবে? সেই নির্বাচনের কি মানে হয়? আমার মনে হচ্ছে আজকের পরিস্থিতি দেখে ফ্রি ফেয়ার ইলেকশন সম্ভব নয়। তাই এই নির্বাচনকে স্থগিত করা দরকার। যখন সাধারণ মানুষ ভোটে অংশগ্রহণ করার মতো পরিবেশ তৈরি হবে বা বিরোধীরা প্রচার করতে পারবেন ঠিকঠাক, তখনই নির্বাচন হওয়া উচিত। দিলীপ ঘোষের প্রতি আমার করুণা হয়। ওকে দল সরিয়ে দেওয়ার পর সভাপতি থেকে ওর যত ক্রোধ, রাগ, উষ্মা গিয়ে পড়েছে প্রকাশ করার জন্যে এই ভবানীপুরের নির্বাচন। আমি ওর দলের কাছে অনুরোধ করব যে ওকে আপনারা সরিয়েছেন, ভালো করেছেন, সেটা আপনাদের ব্যাপার। এবার ওর কথাবার্তার ওপরে, ওর বচনের ওপরে যদি একটু স্থগিতাদেশ আপনারা দেন, তাহলে সেটা বোধহয় ভালো হয়। মানুষ আছে, ইলেকশন কমিশন আছে, মিডিয়া আছে, সকলেই দেখছে, সকলেই জানে যে ওরা কি বলতে চাইছে, কি চাইছে। এরপর ওরা ভারতবর্ষের নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে না বসে। একটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, আর তাকে ঘিরে এত কিছু। সোমবার কার্যত রণক্ষেত্রে চেহারা নিল ভবানীপুর। উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই চড়ছিল পারদ, আর সেটা সপ্তমে উঠল ভোট প্রচার শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে। সোমবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভবানীপুরে। দিলীপ ঘোষ, অর্জুন সিং থেকে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। মাথা ফাটে এক বিজেপি কর্মীর, পিস্তল উঁচিয়ে তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা। বিজেপি চাইছিল যে কোনো মূল্যে গন্ডগোল হোক। এখন তো বিজেপির নেতারা গন্ডগোল করছে যাতে সেন্টারে নম্বর বাড়ে আর নিরাপত্তা রক্ষী বাড়ে। দিলীপ ঘোষের বোধহয় নিরাপত্তা কমিয়ে দেবার ভয় আছে, তাই উনি এসব ঘটনা ঘটিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা যারা আছেন তারা কোভিড বিধি ভঙ্গ করছেন, 30-40 জন লোক নিয়ে গিয়ে হারমাদের মতো, তালিবানের মতো হামলা করেছেন দিলীপ ঘোষের উপরে। আরে দাদা, বাঙালি সংস্কৃতিতে বয়স্ক লোক হলে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি, পা দিয়ে লাথি মারি না। এর বাংলার সংস্কৃতি না, বাংলাদেশের সংস্কৃতি হতে পারে, বাংলার না। কেউ কোথাও আটকায় না, কেউ কোথাও ইম্পর্টেন্সই দেয় না। এদের নেগলেক্ট করা হলো সব থেকে বড়, কারণ এদের মানুষ অ্যাকসেপ্ট করছে না। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু কিছু নেতা উল্টো পাল্টা বকছে, আবার সেই পুরনো কোথাও সাম্প্রদায়িক, কোথাও ব্যক্তিগত আক্রমণ, সেই জন্যে কিছু কিছু জায়গায় মানুষ বৃত্তিশুদ্ধ হয়ে গিয়ে মানুষ তারা প্রোটেস্ট করছে, সাধারণ মানুষ প্রোটেস্ট করছে।
মাননীয় এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিলেন। এক তো হচ্ছে ভবানীপুরে হাওয়া খারাপ বুঝেছিলেন, তাই ভবানীপুর থেকে পালিয়ে নন্দীগ্রামে লড়তে গেছিলেন। আর একটা হচ্ছে শুভেন্দুকে হারাতে গেছিলেন, নিজে হেরে চলে এসেছেন। এইরকম নির্লজ্জ রাজনৈতিক লোক ভারতবর্ষে স্বাধীনতার পরে পাবেন না। লজ্জা লাগে না? বলছেন ঘুরে ঘুরে আমাকে মুখ্যমন্ত্রী থাকার জন্য ভোট দাও। আমার খুব দুঃখ হয়, কষ্ট হয় যে ওর কথার প্রতিক্রিয়া জানাতে। আমি এরকম ধরনের রাজনীতিতে কম মানুষই দেখেছি যারা এতটা কৃতজ্ঞ। ভবানীপুরের ভোট প্রচারের শেষ বেলায় যখন তৃণমূল বিজেপির মধ্যে ধুমধুমার পরিস্থিতি, তখন জাতীয় স্তরে মোদী বিরোধী জোটের আকাশে দ্বন্দ্বের মেঘ। সৌজন্যে তৃণমূল আর কংগ্রেসের সাম্প্রতিক সম্পর্ক। একদিকে কংগ্রেসকে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। बीजेपी पार्टी जैसा है, हम 30 साल लड़ा सीपीएम का साथ, क्या नहीं किया सीपीएम अत्याचार। हम कांग्रेस छोड़ दिया था इसी के लिए कि कांग्रेस का साथ सीपीएम का अंडरस्टैंडिंग है, अभी भी है, बीजेपी का साथ भी है। রবিবারই ভবানীপুরের প্রচারে কংগ্রেস, বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে আঁতাতের অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার পাল্টা জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আপনি কত বড় রাজনৈতিক প্রতারক, আপনি কত বড় রাজনৈতিক ভণ্ড আপনি নিজে জানেন। কিন্তু আপনি নিজে জানলে তো শুধু হবে না, আমরা আরো মানুষকে জানাতে চাই। তার জন্য নিয়ে এসেছি এই মমতা ব্যানার্জির 2003 সালে আরএসএস সংগঠনের দিল্লির এক বই প্রকাশ অনুষ্ঠানে যোগদানের কাহিনী, যেখানে মমতা ব্যানার্জি নিজে আরএসএস নেতাদের বলছে, আমি আপনাদের আগে চিনতাম, আবার নতুন করে চিনলাম, আপনারা আমাকে 1% সাহায্য করুন, আমি বাংলা দখল করব। 1% সাহায্য করুন। আপনারা সবাই দেশপ্রেমী, দেশের জন্য লড়েছেন আপনারা, আপনাদেরকে আমি সম্মান করি। খুশিতে ডগমগ আরএসএস এর নেতা, বিজেপি নেতা বলছে, মমতা ব্যানার্জি আপনি সাক্ষাৎ দুর্গা, আপনি দুর্গা হয়ে চলে এসেছেন আমাদের মধ্যে, আপনাকে আমরা সমর্থন করব, আপনি এগিয়ে চলুন। অধীরের থেকে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই শিখতে চাই না। গত লোকসভা নির্বাচনের আগে তো ব্যাপক প্রচার ছিল যে অধীর বিজেপিতে চলে যাচ্ছে, শেষ মুহূর্তে উনি থেকে গিয়েছেন। এখনো যে যাবেন না এটা আমি জোর করে বলতে পারি না, তার কারণ ওর জেলায় শূন্য হয়ে গেছে, ওর কনস্টিটুয়েন্সিতে শূন্য হয়ে গেছেন, ওর আর কি রাস্তা আছে। তাই অধীরের বক্তব্য আমি শুধু নিন্দা করছি না, ঘৃণার সাথে বর্জন করছি। আক্রমণ প্রতি আক্রমণের পর্ব এখানেই শেষ হয়নি। বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত নিয়ে সরাসরি তৃণমূলকে দায়ী করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। এ বাংলায় কখনো কোনো সাম্প্রদায়িক রাজনীতি, জাতপাতের রাজনীতি ছিল না। প্রথম পশ্চিমবঙ্গে জাতপাতের রাজনীতি না হলেও প্রথম পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক রাজনীতি আপনার হাত ধরে বিজেপি এই বাংলায় প্রবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো। তাহলে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক রাজনীতির আপনিও কিন্তু জন্মদাত্রী, কারণ সেদিন আপনি বিজেপির সঙ্গে নির্বাচনী আঁতাত করে এই বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে আপনি এখানটাই বড় হবার সুযোগ দিলেন, লালন পালন হবার সুযোগ দিলেন। আপনি বলছেন কংগ্রেসের সঙ্গে বিজেপির সম্পর্ক, কংগ্রেসের সঙ্গে নাকি বিজেপির আঁতাত। ভিক্টোরিয়ার সামনের ঘোড়াগুলোও আপনার কথায় হেসে উঠবে, দয়া করে এমন কথা বলবেন না। মমতাই একমাত্র লোক যে বিজেপির সাথে কোনো কম্প্রোমাইজ করেনি। সুতরাং বিজেপির বিরুদ্ধে লড়াইটার ক্রেডিবিলিটি দরকার, বিশ্বাসযোগ্যতা দরকার, সেটা একমাত্র মমতা দিতে পারে। অবশ্য কিছুদিন আগে অবধি পরিস্থিতি এমনটা ছিল না। সংসদে বাদল অধিবেশনে এককাট্টা প্রতিবাদ, মোদী বিরোধী জোট কংক্রিট করতে দফায় দফায় বৈঠক।
দিল্লিতে সোনিয়া মমতা সাক্ষাৎ, ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী না দেওয়া। কিন্তু হঠাৎই প্রচার মঞ্চ থেকে লাগাতার কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন, স্পেসিফিক্যালি বলছি, কোনো সাংবাদিক ওখানে দাঁড়িয়ে কংগ্রেস নিয়ে কোনো প্রশ্ন করেননি, সেই প্রেক্ষিতে উত্তর এসছে এমনটা নয়। স্বতঃপ্রণোদিতভাবে বলছেন যে তৃণমূল দল কংগ্রেসের মতো ঘরে বসে যাবে না, অর্থাৎ আপনারা বিজেপি বিরোধী লড়াইতেই নেই, ঘরে বসে গেছেন। আসল লড়াইটা লড়ছে তৃণমূল। অজন্তা সার্কাস কোথায় চলছে তার দায়িত্ব তো আমরা নিতে পারবো না। এখন মুশকিল হচ্ছে দুটো তিনটে কথা বলি। সিবিআই ইডিকে যেভাবে মোদি এবং অমিত শাহ ব্যবহার করছে গোটা বিরোধী রাজনৈতিক যারা নেতারা রয়েছে তাদের বিরুদ্ধে, সে এখানকার দল হোক ওখানকার দলে যে দল হোক, এটা নিন্দনীয়। এক। দুই, সেটা হচ্ছে যে অধীর চৌধুরী খুব ঠিকই তো বলেছেন কথাটা, যে মমতা ব্যানার্জি নিশ্চয়ই এই বক্তব্যের সাথে সায় দেবেন না, তার কারণ কংগ্রেসকে নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নেই। আজকে আরএসএস এবং বিজেপির সাথে যদি না লড়তো সেই তৎকালীন হিন্দু মহাসভা, তাহলে আজকে ভারতবর্ষের কনস্টিটিউশনটাও থাকতো না এবং অন্য চিত্র ধরা পড়তো আজকে। 3 নম্বর কথা, সেটা হচ্ছে আগুনটা আমাদের বুকে রয়েছে, আগুনটা আমাদের পেটে নয়। সেই জন্য সরাসরি রাহুল গান্ধী নেমে রাস্তায় লড়াই করেন, পার্লামেন্টে লড়াই করেন, সব জায়গায় লড়াই করেন, এটা বুঝতে হবে যারা এই বক্তব্য রাখছেন। আমি মনে করবো এটা সচেতনহীন মন্তব্য। আর একটা কথা, সেটা হচ্ছে যে কংগ্রেসের যদি কোনো প্রয়োজন থাকতো, আমি কয়েকটা কথা বলি, যে বলছিলেন না আপনি আপনার প্রতিবেদনে 1998, 99, 2004, 2006 এগুলো একটু মনে করতে হবে তাহলে তৃণমূলকে বলার আগে। মণিপুরে তৃণমূলের বিধায়ক বিজেপির সাথে ঘর করে বেড়াচ্ছে, এগুলো মনে করতে হবে। লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলের, মানে কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল ত্রিপুরাতে, তারপরে লক স্টক অ্যান্ড ব্যারেল বিজেপিতে, এটাও একটা তো চিন্তার ব্যাপার, এগুলো তো উত্তর দিতে হবে। তৃণমূল কিন্তু কোথাও কংগ্রেসকে বাদ দিয়ে বিকল্প জোটের কথা বলেনি। তৃণমূলের বক্তব্য হচ্ছে কংগ্রেস তার দায়িত্বটা ফেল করেছে কোথাও, সেজন্যই না। কোথায় ফেলিয়ারটা একটু বলুন। মাঝপথে কথা বললে তো মুশকিল। দেশে অন্তত 250টা আসন আছে মিনিমাম, যেখানে বিজেপি বনাম কংগ্রেসের লড়াইয়ের জায়গা, সেই জায়গাটায় কংগ্রেস ফেল করছে বলে 2019-এ এতগুলি আসন নিয়ে বিজেপি আসতে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ছোট্ট উদাহরণ। রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী, আমি রাহুল গান্ধীর কথা বলছি, তিনি তো সত্যি কংগ্রেসের নেতা। আপনি বলুন, তার যদি মিনিমাম সিরিয়াসনেস থাকতো, তাহলে 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে পার্ক সার্কাসের শেষ কলকাতায় রাজনৈতিক কর্মসূচি করেছেন। 5 বছর হয়ে গেছে, 21 বাংলার বুকে কলকাতায়, একবার বোধহয় নর্থ বেঙ্গল এসে চলে গেছেন। এই সিরিয়াসনেসটা কোথায়? আমিও তৃণমূলের সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন করছি কুণাল দা, আপনাকে, আপনি আমার কাছে শ্রদ্ধেয়, আপনাকে আমি বলি দাদা একটা লাইন বলতে দিন, একটা লাইন বলতে দিন, কিন্তু এই জায়গাটা একটা লাইন বলতে দিন। আরে বিজেপি এতগুলো শ্রীবৃদ্ধি করলো কি করে, পশ্চিমবঙ্গে এতগুলো আসন, এটা তো সবচেয়ে বড় প্রশ্নের জায়গা। লোকসভা আসন কি করে এত জেতে বিজেপি? বিরোধী জোটের ভরকেন্দ্র কংগ্রেস নয়, এবং 3 যে 24-এ ভরকেন্দ্র হতে পারে তৃণমূল। আমি বলছি এই অল্টারনেটিভ ন্যারেটিভটা কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, মানে আমার মনে হয় সুমনবাবু যে আমরা একেবারে 3টি বিষয় নিয়ে আলোচনা করতে পারি এখানে, 3টি পয়েন্ট নিয়ে। তার প্রথম পয়েন্টটা হচ্ছে যে অভিষেক বাবু সেখান থেকে বেরোনোর পর কেন কংগ্রেসের কথা তুললেন। এখানে হঠাৎ করে তো কংগ্রেসের কথা আসে না। একজন পরিণত রাজনৈতিক নেতা এবং সর্বভারতীয় সম্পাদক তৃণমূল কংগ্রেসের, তিনি যখন বলছেন, তার মানে একটা বার্তা যাচ্ছে, যে বার্তাটায় সামান্য কংগ্রেস বিরোধী কথা বলা হলো। পাবলিক পারসেপশন রাজনীতিতে গুরুত্বপূর্ণ, অনেক কিছু পারসেপশনের উপর ভিত্তি করে হয়, হয়তো রিয়ালিটি আলাদা। যেমন ধরুন, এটা ঠিক যে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে কংগ্রেসকে নিয়ে সিঙ্গেল আউট করলেন কেন, বা শুধু তাই নয়, বলছেন আমি অন্য দলের মতন মাথা ঝোঁকাবো না, কংগ্রেসের মতন নয়। মানে এই প্রশ্নটা যেই মুহূর্তে তিনি করলেন, তিনি কিন্তু আইসোলেট করলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক প্রক্রিয়া থেকে আইসোলেট করলেন, কংগ্রেসকে আইসোলেট করলেন। এবং এটা কিন্তু লার্জার পার্সপেক্টিভে যদি দেখেন, তাহলে মোদী বিরোধী যে জোট, সেই জোটের পারসেপশনে কিন্তু ধাক্কা খেলো। এই প্রেক্ষাপটে তৃণমূলকে পাল্টা আক্রমণ করতে দেরি করেননি অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি সৌজন্য দেখিয়ে, রাজনৈতিক শিষ্টাচার দেখিয়ে তার বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস পার্টি, এবং সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তার বিরুদ্ধে প্রার্থী দিতে অনীহা প্রকাশ করলেন। বড় অদ্ভুত, সেই মমতা ব্যানার্জি এবং তার ভাইপো
তারা ঘটা করে পালা করে কংগ্রেসকে গালাগালি দিয়ে চলেছে, যেন কংগ্রেসকে তারা কোনোদিন চিনতই না, জানতই না, বুঝতই না। মমতা ব্যানার্জিকে বলবো, আমি মমতা ব্যানার্জি, আপনি নিজে, আপনার রাজনৈতিক জন্ম হয়েছে কংগ্রেসের ক্রোড়ে, কংগ্রেসের কোলে। অধীর চৌধুরী একটা গুরুত্বহীন নেতা, তার নেতৃত্বে কংগ্রেস শূন্যতে গিয়ে পৌঁছেছে এই রাজ্যে। ভবানীপুর উপনির্বাচনেও এরা প্রার্থী দিতে পারেনি। মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী ভারতবর্ষে যিনি মোদির চোখে চোখ রেখে কথা বলতে পারেন, তাকে প্রত্যেক ক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারেন। এবং এটা তো আমরা বলেছি যে কংগ্রেসও একটা স্টেজে কম্প্রোমাইজ করে, তৃণমূল কম্প্রোমাইজ করে না, মাথা ঝোঁকায় না, বশ্যতা স্বীকার করে না। প্রত্যেকে যে যার নিজের জায়গায় আছেন, কিন্তু মমতা শ্রেষ্ঠ মুখ। উনি তো বলেছেন যে অন্যরা অনেক সময় কম্প্রোমাইজ করেছে বিজেপির সাথে, একমাত্র মমতা কম্প্রোমাইজ করেনি, সেই জন্যই মমতা। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে আপাতত দুই দলের মধ্যে সম্পর্কে সন্ধি ঠান্ডা ঘরে, বরং প্রশ্ন উঠছে সর্বভারতীয় স্তরে মোদী বিরোধী মুখকে, তা নিয়েই কি মূল দ্বন্দ্ব? আমরা তা চাই না যে বিরোধী হোক ভাগ হোক। আমরা তো একটা কথাই বলছি যে ভারতবর্ষের রাজনীতির যে অবস্থা এবং অবস্থান, তাতে মমতাই বিরোধী দলের মধ্যে বিশ্বাসযোগ্য মুখ। কংগ্রেসের কোলে আপনার রাজনৈতিক জন্ম, কংগ্রেসের কোলে বসে আপনার জন্ম, পুষ্টি, বৃদ্ধি হয়েছে। আপনি মমতা ব্যানার্জি হয়েছেন 2011 সালে সোনিয়া গান্ধীর দয়াতে, কংগ্রেসের সমর্থনে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনার ঈর্ষা, আপনার লোভ, তার কোনো সীমা পরিসীমা নেই, আমরা সবাই জানি। আপনি বিদ্বেষ এবং ঈর্ষার একটা মডেল, সর্বগ্রাসী রাজনীতি করতে আপনি ভালোবাসেন। গত বিধানসভা ভোটের প্রচারের সময় সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ করতে শোনা গিয়েছিল তৃণমূল নেত্রীকে। হঠাৎ করে এখন ফের সেই সুরই শোনা যাচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের গলায়। লাগাতার কংগ্রেসকে আক্রমণ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নানা রকম ভাবে এবং সিপিএম, কংগ্রেস, ওটা হচ্ছে ওদের দুটো, মানে তিনজন, বুঝলেন তো? একটা জগাই, একটা গধাই, একটা মাগাই, মানে একটা বিজেপি, একটা কংগ্রেস, একটা সিপিএম। এই তিনটে পাশাপাশি এই দুদিন অনেক রকম কাণ্ড করার চেষ্টা করবে। এই অভিযোগের পাল্টা চাঁচা ছোলা ভাষায় জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই আজকে নতুন কিছু নয়, আপনার মতো নয় হঠাৎ করে লড়লাম, হঠাৎ করে বন্ধুত্ব করলাম, হঠাৎ করে বন্ধুত্ব করব, এরকম লড়াই নয়। আমাদের লড়াই শতাব্দী প্রাচীন এবং সে লড়াই আদর্শগত, রাজনৈতিক এবং সাংস্কৃতিক। গত 6 সেপ্টেম্বর দিল্লিতে কয়লাকাণ্ডে ইডির জিজ্ঞাসাবাদের পর কংগ্রেসকে প্রথম আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। बीजेपी को अगर लगता है कि इससे तृणमूल डर जाएगी, तृणमूल झुक जाएगी, तृणमूल हार मान लेगी, दूसरे राजनीतिक दलों की तरह, कांग्रेस की तरह, मैं स्पेसिफिकली कह रहा हूं, या कोई और राजनीतिक दल की तरह घर में बैठ जाएगी, भाई हम और जोर जबरदस्ती के साथ आपके खिलाफ लड़ाई करेंगे। এই প্রেক্ষাপটে ভবানীপুর উপনির্বাচনের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগে সরব হন তৃণমূল নেত্রী। সেই মঞ্চেই তার মুখে উঠে আসে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের প্রসঙ্গ। সিপিএম কত বছর রাজনীতি করেছে বাংলায়? 34 বছর। কত অন্যায় করেছে? আজ পর্যন্ত একটা সিবিআই কেস হয়েছে, একটা ইডি কেস হয়েছে? আপনারা বলুন, সাধারণ মানুষ কিচ্ছু করেনি। কংগ্রেসীদের বিরুদ্ধে হ্যাঁ চিদম্বরমের গায়ে হাত দিয়েছে, কিন্তু মেন লোকের গায়ে তো হাত দেয়নি। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরএসএস এর সম্পর্কের অভিযোগে আক্রমণ শানিয়েছেন অধীর চৌধুরী। মমতা ব্যানার্জি রাজনাথ সিং, নীতিন গডকরি আর মোহন ভাগবতের সঙ্গে সম্পর্কে চলেন, অস্বীকার করতে পারেন? মোহন ভাগবতের চাপে পড়ে আপনার ভাইপো গ্রেপ্তার হলো না। তা কংগ্রেস মুক্ত ভারতবর্ষের কথা কে বলেছিল? নরেন্দ্র মোদী এবং বিজেপি। তৃণমূল মুক্ত ভারতবর্ষের কথা বলেনি।
কংগ্রেসকে অপমান করে কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খাড়া করে কংগ্রেসের ভাবমূর্তিকে কলঙ্কিত করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করতে চাইছেন, আমরা হতে দেব না। ইতিমধ্যেই ত্রিপুরা, অসম থেকে গোয়া সর্বত্র সংগঠন বাড়ানোর চেষ্টা শুরু করেছে তৃণমূল। ত্রিপুরায় কংগ্রেসকে ভাঙিয়েছে তারা। অসমে শিলচরের প্রাক্তন সাংসদ ও সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেবকে দলে টেনেছে তারা। গোয়ায় কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো পেলেইরো তৃণমূলের পতাকা ধরবেন বলে জোর জল্পনা চলছে। এই প্রেক্ষাপটেই সম্প্রতি কংগ্রেসকে বার্তাও দেন মমতা। तृणमूल कांग्रेस देश भर काम करेंगे, बंगाल को लेकर और स्टेट में काम करेंगे। कांग्रेस नहीं कर पाया, बीजेपी का साथ अंडरस्टैंडिंग करके चलते चलते हम लोग थक गया है। हम लोग ही करेंगे, हम लोग ही कर पाएंगे। इन्हीं के लिए भवानीपुर से उसको शुरुआत होगा और हिंदुस्तान में जब बीजेपी को हम हटाएंगे तो हम देखेंगे लड़ाई कैसे चलते हैं। কংগ্রেসের সঙ্গে বিজেপি পার্টির লড়াই শতাব্দী প্রাচীন লড়াই। সেই জায়গায় এসে আপনি রাতারাতি কংগ্রেসকে অপমান করে কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খাড়া করে কংগ্রেসের ভাবমূর্তিকে কলঙ্কিত করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করতে চাইছেন, আমরা হতে দেব না। শেষ রক্তবিন্দু দিয়ে আমরা রুখব এই বিজেপি পার্টিকে, এই আরএসএস কে। তৃণমূল ও কংগ্রেসের বাকযুদ্ধের আবহেই মোদী বিরোধী জোট নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। এখন অরিন্দা বুঝতে পেরেছেন তিনি যে বাঘের পিঠে চড়েছিলেন সেই বাঘই তাকে কামড়াতে যাচ্ছে। এখন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের হেভিওয়েট নেতাদের বারবার সিবিআই ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে কিংবা জিজ্ঞাসাবাদ করছে তা নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে শুধু বিজেপি নয়, কংগ্রেসের উদ্দেশ্যেও লাগাতার আক্রমণ শানাতে শুরু করেছেন তিনি। শঙ্করবাবু যদি সাম আপ করতে বলেন তাহলে রাজনৈতিক কলকাঠি নাড়ছে, নাম না করে মিন করছেন অমিত শাহ এবং তার ভিকটিম হচ্ছেন ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেস দল অর্থাৎ বিজেপি বিরোধীরা। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারই জয় আজ সত্যেরই নাই পরাজয়। আজকে একটা জিনিস বড় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, ঠাকুর ঘরে কেড়ে না আমি তো কলা খাইনি। আজকে ইডি, সিবিআই, আমি এই প্রোগ্রামে আপনাদের বারবার বলার চেষ্টা করেছি এগুলো একটি স্বাধীন সার্বভৌম সংগঠন। এর সঙ্গে কেন্দ্রীয় সরকার, অমিত শাহ, নরেন্দ্র মোদী এদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ আছে বলে প্রমাণ করা সম্ভব নয়। যদি থাকে তাদের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রমাণ করা সম্ভব না। কোনটা জোর দিচ্ছেন? কিন্তু ইডি কোথায় ডাকবে, সিবিআই কোথায় ডাকবে সেটা নির্ধারণ করে দেবে কে? আজকের পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে যে গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর দাঁড়িয়ে আজকে এত বড় কথাগুলো আসছে, আজকে পশ্চিমবাংলার মানুষকে কি আজকে এই ব্যাপারগুলো মুখ্যমন্ত্রীকে বলতে হবে না? যে আজকের যে পরিবেশ তৈরি হয়েছে, আজকের এই যে সমস্ত আর্থিক দুর্নীতি নিয়ে মানুষের কাছে আজকে বড় প্রশ্নচিহ্ন এসে দেখা দিয়েছে, সমস্ত কিছুর ক্ষেত্রে নির্বাচনের জয়টিকে দেখানো হচ্ছে। আরে নির্বাচনের জয় মানে অন্যায়টা কখনো ন্যায় হয়ে যায় না। আর তাই যদি হয়, পশ্চিমবঙ্গে হয় না, ত্রিপুরায় হয়, অবশ্যই নয়। কেন্দ্রীয় সরকারও তো 2019 সালে জনগণের রায়তেই নির্বাচিত হয়ে এসেছে। তাহলে তো জনগণের রায় যখন কেন্দ্রীয় সরকারের বিজেপির পক্ষে, তার বিরুদ্ধেও তো কথা বলা যায় না যদি এই যুক্তিটাই প্রতিষ্ঠা করবার চেষ্টা হয়ে থাকে। তবে তাহলে প্রশ্নটা এখানে যে আজকে পশ্চিমবাংলার মাটিতে যে অভিযোগগুলো মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, সেই মুখ্যমন্ত্রীর এই অভিযোগের কোনো বাস্তবিকতা নেই। তিনি অভিযোগগুলো শুধু অভিযোগের জন্যই করছেন এবং আজকের তিনি যে অহংবোধ এবং যে অহংবোধের মধ্য দিয়ে আজকে তৃণমূল কংগ্রেস নির্বাচনের জয়টাকে প্রতিষ্ঠা করবার জন্য লাগাতার করে চলেছে, তারই প্রতিফলন তার বক্তব্যে ফুটে উঠেছে। দিলীপ ঘোষ বলছেন এই প্রসঙ্গেই, পারিষদ যদি পালিয়ে যায় রাজাও নিশ্চয়ই যুক্ত আছেন, সেই সন্দেহ নিরসনের জন্য এজেন্সি তদন্ত করছে। হয়তো তারা বুঝতে পেরেছেন আঙুলটা তাদের দিকে আসবে, দোষ প্রমাণ হলে কোমরে দড়ি পড়বে, তাই তারা এসব বলছেন। পারিষদ যদি পালিয়ে যায় রাজাও তবে যুক্ত আছে।
এটা তো পারিষদার রাজার গল্প হলো, তাহলে একই ফ্যামিলির যদি গল্প হয়, আচ্ছা সুমনদা, মানে ধরুন কেউ একজন বড় দাদা রয়েছেন দেশের, তিনি মেহুল চোকসি বলে কাউকে ভাই বলে সম্বোধন করেন, তো তিনিও পালিয়ে গেছেন, তারও তিনি দাদা। এবার তো এটা ঘরের সম্পর্ক, রাজা পারিষদ নয়। এবার সংসারে চলে এলে ব্যাপারটা অন্যরকম টান টান উত্তেজনাটা হয়ে যায়। আমি আসছি, উনি একটা কবিতা দিয়ে শুরু করলেন, আমি ভোটের আগে 4 লাইন লিখেছিলাম। তোতা পাখি দেখতে দারুণ দিল্লি থেকে আসে, এই পাখিকে দেখতে পাবে ভোটের আগের মাসে, পুজোর আগে মহালয়া, ভোটের আগে নোটিশ, সেম সিনেমা, গল্প যেন নেতিয়ে যাওয়া প্যাটিস। ওই প্যাটিস যেমন নেতিয়ে যায়, নরম নেতিয়ে গেছে গল্পটা, একই রকম গল্প আমরা শুনছি। এখন আবার ব্যাপারটা হয়েছে যে ভোটের আগে শুধুমাত্র আসতো, এখন তো একটা উপনির্বাচন আছে, তার আগেও আসছে, কিন্তু এখন আবার স্পেশালিটি হচ্ছে যে আমি নির্বাচনে জিততে পারিনি, ফলে আমাকে আমার প্রতিহিংসা চরিতার্থ করতে হবে। তাই নির্বাচনের পরে ফিরহাদ হাকিমদের রাত্রিবেলা ঘুমাচ্ছে সেই বিছানা থেকে টেনে তুলে নিয়ে যাওয়া হোক, সেখান থেকে শুরু করে আজকে পর্যন্ত যাবতীয় ঘটনা, তার মাঝখানে আপনি আমাদের যিনি মুখ্য সচিব ছিলেন, সেই প্রাক্তন মুখ্য সচিব, সেই কাণ্ডটাকেও যদি অ্যাড করেন, পরপর প্রতিহিংসার রাজনীতি চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে উনি যে বক্তব্যটা রাখলেন, ওনার বক্তব্যে আমি ওই 10 সেকেন্ডের একটা সারমর্ম ছাড়া আর কিছু বুঝিনি যে নরেন্দ্র মোদী সিবিআইডিকে কন্ট্রোল করেন না। কিন্তু এর বাইরেও যে মূল কথাটা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে গণতন্ত্র নিয়ে কথাটা বলেছেন, সুমনদা আপনি শুরু করলেন ত্রিপুরাতে আজকে শুধু সিপিএম এর পার্টি অফিস পোড়ানো হয়েছে তাই নয়, PB24 বলে একটা সংবাদ মাধ্যম এবং তাদের পত্রিকা প্রতিবাদী কলম, তাদের অফিস ভেঙে চুরমার করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখাবো সমস্ত আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ত্রিপুরার বর্তমান পরিস্থিতি। এবং সবচেয়ে বড় কথা সুমনদা, বাংলার নিউজ চ্যানেলগুলো বাদ দিয়ে আর ত্রিপুরার একটা মাত্র ওই সরকারের ওখানকার পৃষ্ঠপোষকতায় চলা চ্যানেল বাদ দিলে বাকি যারা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করেন, লোকাল একটাও চ্যানেল আমাদের আমবাসা অ্যাটাক হওয়ার দিন থেকে পর্যন্ত আজ অবধি টেলিকাস্ট হচ্ছে না, পুরো বন্ধ, ব্লক। আর এই প্রেক্ষাপটে 2 তৃণমূল মন্ত্রী বিধায়ককে জিজ্ঞাসাবাদ ও তলব করল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। হাইকোর্ট চিটফান্ড মামলায় মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই, আর কয়লাকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে ইডি তলব করলেও এদিন তিনি হাজির হননি। চিটফান্ড সংস্থা আইকোরের তদন্তে সোমবার কামারহাটির বিধায়ক মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় বয়ান রেকর্ড। যে কোনো জায়গায় যে কোনো অফিস, সিবিআই একটা গভর্নমেন্ট অফিস, তারা আমাদের দল তো কখনো বলেনি আমরা কেউ যাবো না, ডেকেছে, এসছি, তাদের দেখা করার, তাদের যা দরকার ছিল কথা বলেছে। পৃথিবী এত বড় পৃথিবী, কবে কোথায় গেছি, আমি তো রবীন্দ্রনাথ নেই যে প্রতিদিনের দিন পঞ্জিকা লিখে রাখবো, বলতে পারছি না। সিবিআই সূত্রে দাবি, সম্প্রতি একটি ভিডিও তাদের হাতে এসেছে, যেখানে দেখা যাচ্ছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আইকোরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মদন মিত্র। সূত্রের খবর, তারই প্রেক্ষিতে কামারহাটির তৃণমূল বিধায়কের কাছে সিবিআই জানতে চায় কেন তিনি ওই অনুষ্ঠানে গেছিলেন, কে তাকে আমন্ত্রণ জানিয়েছিল, তিনি কি আইকোরের কর্ণধার অনুকূল মাইতিকে চিনতেন, অনুকূল মাইতির সঙ্গে কি তার কোনো বৈঠক হয়েছিল। একই মামলার তদন্তে মঙ্গলবার মদন মিত্র ছেলে স্বরূপ মিত্রকে তলব করেছে সিবিআই। কিন্তু কেন তলব করা হলো মদন পুত্রকে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, একসময় স্বরূপ মিত্র আইকোরের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি কি হিসেবে যুক্ত ছিলেন, সংস্থার কোনো পদে ছিলেন কিনা, এ নিয়ে তার কাছে জানতে চাওয়া হবে। এ নিয়ে আইকোর মামলায় গত 3 সপ্তাহে রাজ্যের 2 মন্ত্রী ও 1 বিধায়ককে তলব করল সিবিআই। গত সোমবার নিউ মার্কেটে খাদ্য ভবনে গিয়ে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর আধিকারিকরা। প্রায় পৌনে 2 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। তার আগে সোমবার এই মামলা তদন্তে শিল্প সদনে তৃণমূল মহাসচিব তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় 2 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। যদিও সিবিআই তদন্তের গতিতে সন্তুষ্ট নয় রাজ্য বিজেপি। সিবিআই যদি আগে থেকে ঠিকমতো কাজ করত, তাহলে তো অর্ধেক তৃণমূল কংগ্রেস তো জেলে যাওয়ার কথা ছিল। সিবিআই এর তৎপরতা কমের জন্য, গাফিলতির জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা এখনো বেঁচে আছে। গাফিলতি দ্রুততার সাথে কাজ করছে না, যত দ্রুত কাজ হওয়ার দরকার ছিল তত দ্রুত কাজ হচ্ছে না। আজকে যে আপনার এতগুলো চিটফান্ডের কেলেঙ্কারি হলো, তাদের দায়িত্ব সুপ্রিম কোর্ট, হাইকোর্ট মিলে সিবিআইকে দিয়েছে, এখন পর্যন্ত তার ফসলা কেন হয়নি? যারা নিজেরা রাজনৈতিকভাবে লড়তে পারে না, যারা নিজেরা মাঠে নেবে লড়তে পারে না, যারা 213টা গোল খেয়েছে, আবার এই 3টে গোল খাবে, আবার বাদবাকি গোল খাবে, তারা রেফারির ভরসায় থাকে, আর না হলে লাল কার্ডের ভরসায় থাকে। আমাদের তুলে জোর করে ফলস কেস দিয়ে ঢুকিয়ে দাও আর খালি মাঠে খেলবে, হয় না। এখন বাংলার মানুষও খেলা শিখে গেছে, কত জেল আছে, কত সিবিআই আছে, আমাকে কোথায় কোথায় ঢোকাবে, প্রজন্ম তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের।
অন্যদিকে কয়লাকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে এদিনই ফের তলব করেছিল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবারই তাকে দিল্লির সদর দফতরে হাজিরা নির্দেশ দেওয়া হয়, কিন্তু ইডি সূত্রে খবর যেতে পারবেন না বলে জানিয়ে দেন মলয় ঘটক। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠিতে আইনমন্ত্রী জানিয়েছেন তিনি প্রবীণ নাগরিক, বয়স 65 বছরের বেশি, জনপ্রতিনিধি হওয়ায় নির্বাচনকালে তিনি রাজ্য ছেড়ে যেতে পারবেন না। কয়লাকাণ্ডে এর আগে দুবার মলয় ঘটককে তলব করে ইডি, কিন্তু দুবারই ইডি দফতরে হাজির হননি তিনি। ইডির আধিকারিকরা দাবি করছেন 3 বার নোটিশ পাঠানোর পরেও কিন্তু আইনমন্ত্রী মলয় ঘটক দিল্লির সদর দফতরে গিয়ে হাজিরা দেননি, তাই তারা এবার কিন্তু আইনি পরামর্শ নিচ্ছেন। ইডি সূত্রে দাবি, কয়লাকাণ্ডে তদন্তে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে নানা প্রশ্ন করতে চায় কেন্দ্রীয় সংস্থা, কিন্তু তিনি এখনও তদন্তকারীদের সামনে হাজির হননি। এর আগে 6 সেপ্টেম্বর দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কলকাতার কেস দিল্লিতে ডাক এবং 1-2 ঘন্টা নয় 9 ঘন্টা একটানা ইডির জেরা। এবং তারপর বলছেন 2021-এ বাংলায় তৃণমূলের সঙ্গে এঁটে উঠতে না পেরে এবং 2024-এ কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপিকে দাঁড় করিয়ে দিচ্ছে তৃণমূল, এবং সেই জন্য অকারণে এজেন্সি দিয়ে ইডি সিবিআই দিয়ে হ্যারাস করা হচ্ছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 অনুসারে অভিষেক ব্যানার্জিকে ডাকা হয়েছে এবং তদন্তের স্বার্থে ইডি তাকে যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ারে সেকশন 17 অনুসারে যে কাউকে ডাকতে পারে, সমন পাঠাতে পারে, 19-এ অ্যারেস্ট পর্যন্ত করতে পারে। তো বিষয়টা সেটা নয়, তদন্ত একটা বিরাট আছে। 1.25 কোটি টাকার প্রপার্টি অ্যাটাচ হচ্ছে। 2019-এ এই মামলা এসছে, সিবিআই থেকে এটা ইনকোয়ারি করছে। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, অনুপ মাঝি শুধু নয়, তৃণমূল যুব কংগ্রেসের যে সহসভাপতি বিনয় মিশ্র, যিনি এখন ভারতের নাগরিকই নন, অন্য রাষ্ট্রের নাগরিকত্ব পর্যন্ত নিয়েছে, তো তাকে যখন নিয়েছিলেন তার বিরুদ্ধে যখন অভিযোগ আছে, তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, তার আরেক রিলেটিভকেও গ্রেপ্তার করা হয়েছে, তো এটা তো একটা দুটো ঘটনা নয়, বিরাট ঘটনা। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে ডাকা হয়েছে। স্বাধীনভাবে তারা কাজ করছেন, তাদেরকে কাজ করতে দেওয়া উচিত। এবং আমাদের দেশের কোনো আইনে পেশাদার রাজনীতিবিদ বলুন বা হচ্ছে যারা সমাজের বড় জায়গাতে আছে, তাদেরকে কোনো অ্যাক্টে ডাকতে পারবে না, কোনো সংস্থা ডাকতে পারবে না নিরপেক্ষ তদন্তের জন্য। শুধু গরিব মানুষদেরকে ডাকবে, এটা হতে পারে না। আমি একটা ছোট্ট উদাহরণ শুধু দিতে চাই। আনন্দবাজার পত্রিকায় গত বছর একটা লেখা বেরিয়েছিল, আর্টিকেল বেরিয়েছিল, সারা দেশে 4,40,000 যে বন্দী আছে, তার মধ্যে 70% 3,30,000 মানুষ বিনা দোষে বন্দী আছে। তাদের শুধু গরিব মানুষ, তাদের পয়সা নেই বলে তারা কি বিচার পেতে পারেন না? তাই আমাদের শুধু সুবিধা শুধু আমরা উপরের অংশ যারা আছে তারাই নেব। দিলীপবাবু বললেন যে ইডি খামচে ধরেছে বলে এরকম কথা বলছে। আমি আর জিনিস বুঝতে পারছি না, তাহলে দিলীপ দা যে ঘুম থেকে উঠে থেকে এত প্রলাপ বকেন, ভুল বকেন, এটা কিসের এফেক্ট? কোনো অদৃশ্য কোনো এফেক্ট তার আগে সারা রাত চলে কিনা আমি বলতে পারবো না, কারণ উনি ভোর থেকে প্রলাপগুলো শুরু করেন। তো সে যাই হোক, এখন কথা হচ্ছে যে যেটা স্বপনবাবু বললেন এটা খুবই ঠিকঠাক, যে একটা তদন্তকারী সংস্থা তো ডাকতেই পারে। হ্যাঁ, ডেকেছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে সেখানে গিয়েছেন, তাকে ডেকেছে, তিনি গিয়েছেন, তাকে প্রশ্ন করেছে, তিনি উত্তর দিয়েছেন, এবং তারপর তিনি বলেছেন যে আমার 10 পয়সার যদি অনিয়ম থাকে সকলের সামনে এনে দিন না, রাজনীতিতে পাল্লা দিতে না পেরে কেন ডাকা হচ্ছে, কলকাতার মামলা কেন দিল্লিতে ডাকা হয়েছে। আর স্বপনবাবুর সমান যুক্তিটা যদি রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে আমরা একটু তুলনা করতে যাই, তাহলে কিন্তু পরিষ্কার দেখতে পাবো যে সেখানেও কিন্তু নোটিশ গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অবধি গিয়ে ইডি অফিসে সহযোগিতা করেছেন এবং বেরিয়ে এসে একেবারে মাথা উঁচু করে প্রেসকে যা যা প্রশ্নের উত্তর দিয়েছেন, যতটা দেওয়া সম্ভব, কারণ তদন্তের স্বার্থে নিশ্চয়ই তিনি সবটা বলবেন না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একজন তো যাচ্ছে, অন্যজন যাচ্ছে না, একজন বাঘ, একজন বাঘছাল পরা বিড়াল। তো সেই যে যুক্তিগুলো যে ডাকলে যাওয়া উচিত, ডাকার পাওয়ার আছে, তাহলে সেটা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে নয় কেন? কেন নয়? আমি কিন্তু কাউকে দোষী বা অপরাধী বলছি না, কাউকে নিশ্চিতভাবে যে কেউ জাননি মানে যে তিনি অপরাধী, তিনি কোনো খুন বা আত্মহত্যার সঙ্গে যুক্ত, বা তিনি সমকামী, তিনি হোমোর একটা প্রবলেম আছে যে সেখান থেকে কাউকে আত্মহত্যা, আমি এসব প্রশ্নতে আমি যাই না, যেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আমি এর একটা উত্তরও আমি এগুলো কর্ণপাত করতে চাই না। কিন্তু বয়ানটা দিতে গেলেন না কেন? বয়ানটা দিতে গেলেন না কেন? অভিষেক তফাৎটা দাঁড় করিয়ে দিল
যে অন্যায় না করে থাকলে মাথা উঁচু করে সেই জায়গাটা যাওয়া যায়, আর যে অন্যায় করেছে সে পালিয়ে বেড়ায়। এরই মধ্যে এদিন কয়লাকাণ্ডে দিল্লি হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছিল, কিন্তু অতিরিক্ত সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে অন্য মামলায় ব্যস্ত থাকায় সোমবার শুনানি হলো না। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে ফের শুনানির সম্ভাবনা। কয়লাকাণ্ডে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও দিল্লিতে ডেকেছিল ইডি। এই প্রেক্ষাপটে অভিষেক রুজিরা দুজনেই দিল্লি হাইকোর্টে ইডির দিল্লি তলবের সমন খারিজ করার জন্য আবেদন জানান। সোমবার সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল। অভিষেক ও রুজিরার আইনজীবী কপিল সিব্বলের দাবি, তার মক্কেলরা কলকাতায় কিংবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি। এরপর যদি তদন্তকারীরা প্রয়োজনীয় তথ্য প্রমাণ হাতে পায় তাহলে গ্রেফতার করতে পারে। আমরা জিজ্ঞাসাবাদের জায়গা নিয়ে আবেদন জানিয়েছি, কিন্তু যখন এই আবেদনের শুনানি চলছে তখন আগামী বৃহস্পতিবার 174 নম্বর ধারায় নতুন করে তলব করা হয়েছে। কিন্তু দিল্লি হাইকোর্টে বিচারপতি যোগেশ খান্নার এজলাসে এদিন শুনানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্থগিত হয়ে যায়। অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু সুপ্রিম কোর্টে অন্য মামলায় ব্যস্ত থাকায় হয়নি শুনানি। এর আগে কোভিড পরিস্থিতির যুক্তি দেখিয়ে দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেননি রুজিরা বন্দ্যোপাধ্যায়। এরপরই দিল্লির পাতিয়ালা কোর্টে মামলা করে ইডি। সেই মামলায় 30 সেপ্টেম্বর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলে পাতিয়ালা হাউস কোর্ট। এই প্রেক্ষাপটে অভিষেক রুজিরা দুজনেই দিল্লি হাইকোর্টে ইডির দিল্লি তলবের সমন খারিজের আবেদন জানান। বলেন তারা কলকাতায় ইডির সামনে হাজির হতে প্রস্তুত। এদিকে কয়লাকাণ্ডে ইডির হাতে ইতিমধ্যে একাধিক ব্যক্তি গ্রেফতার হলেও সোমবার এই ঘটনায় প্রথম গ্রেফতার করল সিবিআই। কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির 4 সঙ্গীকে গ্রেফতার করেছে তারা। সিবিআই সূত্রে দাবি, ধৃত নারায়ণ নন্দ, জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল এবং গুরুপদ মাঝি এই 4 জনই আসানসোল, রানীগঞ্জ, বাঁকুড়া এলাকায় অনুপ মাঝির অবৈধ কয়লা কারবারের সবটা দেখাশোনা করতেন। কোথা থেকে অবৈধ কয়লা তোলা হবে, কারা সেই কাজ করবে, উত্তোলন করা কয়লা কোথায় কিভাবে পাঠানো হবে, সবটাই দেখতেন অনুপ মাঝির এই 4 সঙ্গী। সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন এই 4 কয়লা মাফিয়াদের জিজ্ঞাসাবাদ করে আসানসোল, রানীগঞ্জ এবং বাঁকুড়া এলাকায় কিভাবে কয়লা র্যাকেট কাজ করত সেই ব্যাপারে তারা তথ্য নেবেন এবং এই র্যাকেটে আরও কারা কারা কোথায় লুকিয়ে রয়েছে সেটাও জানার চেষ্টা চালাবেন সিবিআইয়ের গোয়েন্দারা। যে 1352 কোটি টাকার অবৈধ কয়লা কারবারের কথা তদন্তে উঠে এসেছে বলে তদন্তকারীরা দাবি করছে, এই 4 জনকে জিজ্ঞাসাবাদ করে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশাবাদী সিবিআই। তৃণমূলের হেভিওয়েটদের ইডি সিবিআই এর তলব এবং জিজ্ঞাসাবাদের পাশাপাশি রাজ্য রাজনীতিতে এখন অন্যতম চর্চার বিষয় দলবদল। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আগামী দিনে কি সেই পথে হাঁটতে চলেছেন আরেক বিজেপি সাংসদ? তেমনই জল্পনা উস্কে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার টুইটে যাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে তিনি হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সোমবার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ আচমকায় টুইটে লকেট চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানান ভবানীপুরে প্রচারে না আসার জন্য। তিনি লেখেন, ভবানীপুরে প্রচারে না আসার জন্য তারকা প্রচারক লকেট চট্টোপাধ্যায়কে ধন্যবাদ এবং অভিনন্দন। বিজেপির অনেক অনুরোধ করা সত্ত্বেও আপনি আসেননি। আপনি যেখানেই থাকুন, বন্ধু হিসাবে আপনার সাফল্য কামনা করি। দুনিয়াটা খুব ছোট, আশা করি আপনি যখন রাজনৈতিক ইনিংস শুরু করেছিলেন সেই দিন আবার ফিরে আসবে। প্রসঙ্গত, লকেট চট্টোপাধ্যায় রাজনৈতিক ইনিংস শুরু করেছিলেন তৃণমূল থেকে। কুণাল ঘোষ এই টুইট করতেই বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তাকে উদ্দেশ্য করে পাল্টা টুইটে লেখেন, আপনি বরং এটা নিশ্চিত করার দিকে মন দিন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে না হারেন। আমার যাওয়ার কথাই ছিল, কিন্তু আমাকে আমার কাজটা উত্তরাখণ্ডের সহপ্রভারী হিসাবে আমার কাজ দিয়েছে। পার্টি যে কাজ দেয় সেটাকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেটা করছি এবং সেখানেই বিজি আছি। উনি লিখেছেন কুণালদা, নিশ্চয়ই উনি মানে একজন রাজনৈতিক বিশেষ ব্যক্তিত্ব, কিন্তু কথা হলো উনি অসুস্থ আছেন। আমি বলবো উনি সুস্থ হন। এই ভবানীপুর ইলেকশনে আমাদের মানে যত বড় বড় অভিজ্ঞ তাবর নেতারা এখানে প্রচার করছেন এবং আমরা জানি যে ভবানীপুর ইলেকশনটা একটা ইতিহাসে মাইলস্টোন হয়ে থাকবে বিজেপির জন্য। ভারতীয় জনতা পার্টি ভবানীপুর ইলেকশনে জিতবে। হুগলির বিজেপি সাংসদের এই জবাবকে হাতিয়ার করে ফের টুইট করেন কুণাল ঘোষ। এবার তিনি লেখেন, আমি জানি আপনাকে দলের হয়ে লিখতেই হবে, তবে জবাবেও আপনি বিজেপি প্রার্থীর নাম উল্লেখ করেননি বলে ধন্যবাদ। এরপরই টুইটে কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, कहीं पे निगाहें कहीं पे निशाना, वेल डन। भवानीपुर इलेक्शन में बहुत बड़ा बहुत स्टार कैंपेनर है, शुभेंदु दा, दिलीप दा, बहुत लोग, रूपादीश, बहुत स्टार कैंपेनर उधर है। हम लोग जानते हैं भवानीपुर इलेक्शन
ममता बनर्जी के लिए थोड़ा सा डाउटफुल हो गया है, इसलिए ये सब वो पूरा फेक न्यूज़ पूरा हो रहा है। और कुणाल घोष जो कर रहा है, मैं उसको बोलता हूँ उसका तबीयत शायद ठीक नहीं है, वो ठीक हो जाए उसके बाद बात करें। 18 সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তারপর বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আরো কি চমক বাকি আছে অভিষেকে? আরো কি কিছু এখনো শুরুই হয়নি। শুধু বাবুল সুপ্রিয় না, আপনি দেখবেন যে বড় বড় অনেক নাম আগামী দিনে তারা বিজেপি ছেড়ে চলে আসছে। উনি তো সবসময় কল্পনা করেন, সেই স্বপ্ন দেখেন। দেখুন, ত্রিপুরাতে বিপ্লব করতে গেছিলেন, অসুস্থ হয়ে গেলেন গিয়ে। তো বাড়ি থেকে টুইট করাটা খুব সহজ, আর ভবানীপুরে গিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াটা খুব কঠিন। সেটা লড়াইটা আমরা লড়ছি। আমাদের অনেক নেতা আছেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 20 জন স্টার প্রচারকের নাম আপনি দিতে পারেন, আমরা দিয়েছি। তার মধ্যে অনেকে এসছেন, অনেকে আসেনি। স্টার প্রচারক ছিলেন আরেকজন বাবুল সুপ্রিয়, তিনিও টিএমসির হয়ে প্রচার করছেন। তো সেই জন্য এটা একটা নির্বাচনী সিস্টেমের মধ্যে পড়ে। কে নির্বাচন করবে না করবে, যদি অন্য কেউ ফেল করতো তাহলে উনি আসতেন। উনি দিল্লিতে আছেন, উত্তরাখণ্ডের নির্বাচন সামলাচ্ছেন আমাদের প্রদেশের নেত্রী হিসাবে। তো সেই জন্য যারা চিন্তা করছেন কেন আসেননি, তারা যারা লড়েছে তাদেরকে আগে সামলে নিন। কুণাল ঘোষ বনাম লকেট চট্টোপাধ্যায় টুইট টক্করের আবহে রবিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের একটি বক্তব্যের ভিডিও টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে বিচার ব্যবস্থা নিয়ে তাকে মন্তব্য করতে শোনা যাচ্ছে। আমি আছি তো, আপনারা গেলে আমি আগে যাবো। এত সুন্দর না, জেলে লয়ে যাবো। জেলে নেওয়ার জন্য পুলিশ চাই, পুলিশ কিন্তু মুখ্যমন্ত্রী তারা ওঠে লয়ে যেতে পারতো না জেলে। পুলিশ তো ওই দেখছে না, ওখানে পাই না তো কে করেগা। কন্টেম্প আছে, কন্টেম্পটা মনে হয় যেমন এটা বাদ হয়ে গেছে। बात मैं हूं, जो सरकार चलाता है, जो सत्ता में मेन व्यक्ति होता है, वो उसके पास सब ताकत होती है। এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আদালত সম্পর্কে এই মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। उधर का चीफ मिनिस्टर बोलता है कोर्ट क्या करेगा, हम ही पूरा पूरी सब है, हम जो करेगा कोर्ट वही करेगा, हम किसी को नहीं मानता। एनीबॉडी कैन गो फॉर डिफॉर्मेशन अगेंस्ट ऑफ हिम as a chief minister. Whatever he has said, it is too much, it is a devastation, especially from the justice legal point of view. আরটিআই কর্মী ও মহারাষ্ট্রের তৃণমূল নেতা সাকেত গোখেল ইতিমধ্যে বিষয়টি নিয়ে চিঠি দিয়েছেন ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দেকে। টুইট করে এই চিঠি পোস্ট করে সাকেত লিখেছেন, শনিবার বিচার ব্যবস্থা প্রসঙ্গে বিপ্লব দেব যে মন্তব্য করেছেন তা নিন্দনীয় ও অপমানজনক। তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করার জন্য অ্যাডভোকেট জেনারেলের সম্মতি চাওয়া হয়েছে। অ্যাডভোকেট জেনারেল যদি প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাহলে ত্রিপুরা হাইকোর্টে যাওয়া হবে। ত্রিপুরার জনসাধারণকে এইভাবে একজন অযোগ্য মুখ্যমন্ত্রী চেপে দেওয়া ত্রিপুরার উপরে, সেটার জন্য শুধু নরেন্দ্র মোদীজি দায়ী আর অমিত শাহজি দায়ী। এটলিস্ট একটা যোগ্য মানুষকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বানাতেন। সো আমি মনে করি বিপ্লব দেব, যদিও টুইটারে আবার দেখলাম কি বলেছেন, কিন্তু ক্যামেরার সামনে আমরা যেটা শুনতে পেরেছি, ইট ইজ ক্লিয়ারলি কন্টেম্পট অফ কোর্ট। ত্রিপুরার মতোই গোয়াতেও জমি তৈরির চেষ্টা করছে তৃণমূল, আর এখানেও তাদের নজরে কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা নেত্রীরা। আর এই আবহে ভোটমুখী গোয়ায় ধাক্কা খেল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে কংগ্রেস ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফলেইরো। সোমবার নভেলিমের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন 71 বছরের এই প্রবীণ নেতা। জল্পনা বাড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতেও শোনা যায় তাকে। It is Mamta who have given a tough fight to Narendra Modi and their juggernaut. Narendra Modi ji had 200 meetings in Bengal. Amit Shah maybe 250 meetings. And then there was the Enforcement Directorate, CBI and everybody. But Mamta formula has won. She has been able to stand. She is a street fighter. We Goa are also going through difficult times. We need such fighters, which are also in the same wavelength, same party ideology, policies, principles and programs. So I am a congressman and I would like the larger picture, all the Congress parties to come together,
fight at the next parliamentary elections. সূত্রের খবর, খুব শিগগিরই লুইজিনহো ফলেইরো তৃণমূলে যোগ দিতে পারেন। আমরা গোয়ায় প্রার্থী দেব এবং বড় বড় নাম আমাদের দলে আসবে। আমরা বিস্তার করার চেষ্টা করছি, আপনারা দেখছেন তো, আক্রমণ করছে, কেস দিচ্ছে, মারছে, তা সত্ত্বেও ত্রিপুরায় আমরা বারবার যাচ্ছি। গোয়া অবশ্য শান্তিপূর্ণ জায়গা, গোয়াতে আমরা পা রাখবো। দুদফায় বছর খানেকের জন্য গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন লুইজিনহো ফলেইরো, ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক। 2013-তে উত্তর পূর্বের 7 রাজ্যের কংগ্রেসের পর্যবেক্ষক পদে নিয়োগ করা হয় লুইজিনহো ফলেইরোকে। ভোটের মুখে তার দলত্যাগকে কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। বেকার পচে গেছে মাল, ওগুলো পচা ধচা নিয়ে যাবে। ওই ওদের একটা খ্রিস্টান নেতাকে পাঠিয়েছে, একটা ফুটবলারকে পাঠিয়েছে ম্যানেজ করার জন্য। ওই যেখানে যা পাবে নেবে, আঁটি ছাঁটি যা পাবে যেখানে নেবে। এগুলো কংগ্রেসের বোঝা, কংগ্রেসের যেগুলো বোঝা সেগুলো করে নেওয়ার চেষ্টা করে যদি কোনো কিছু করা যায়। সূত্রের খবর, ত্রিপুরার পাশাপাশি গোয়াতেও সমীক্ষার কাজ চালাচ্ছে প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক। সম্প্রতি গোয়া সফরে গিয়েছিলেন তৃণমূলের 2 সাংসদ ডেরেক ওব্রায়েন ও প্রসূন বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পুজোর পর গোয়ায় যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 40 আসনের গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তৃণমূল। কংগ্রেসটাই এখন টিএমসি হয়ে যাচ্ছে, আর কংগ্রেস যদি নিজেকে আত্মবলিদান দিয়ে দধিচির মতো টিএমসিকে বাঁচিয়ে তোলার চেষ্টা করে, তো ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন পরিবর্তন হবে। আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন কংগ্রেস মুক্ত ভারত, সেটার দিকেই এগোচ্ছে সব। একদিকে যখন তৃণমূল বিজেপি কংগ্রেসের বাকযুদ্ধে উত্তপ্ত রাজ্য রাজনীতি, তখন সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সাধারণ ধর্মঘট ঘিরে দেশের নানা প্রান্তে বিঘ্নিত হলো জনজীবন। বাংলায় আবার ধর্মঘটের প্রতিবাদ করায় কোথাও প্রতিবাদীর গালে সপাটে চড়, কোথাও জোর করে বন্ধ করে দেওয়া হলো দোকান, কোথাও আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বচসা। কেন্দ্রের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের বিক্ষিপ্ত প্রভাব পড়ল বাংলায়। ধর্মঘটকে সমর্থন জানিয়েছিল বাম, কংগ্রেস সহ 19টি রাজনৈতিক দল, এর মধ্যে ছিল তৃণমূলও। সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সড়ক ও রেলপথ অবরোধ করে ধর্মঘটীরা। দুর্গাপুরে সরকারি বাস আটকালে যাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম নেতাকর্মীরা। তখনই এক প্রতিবাদীর গালে সপাটে চড় মারেন সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার। উত্তর 24 পরগনার জগদ্দলে বামেদের বিক্ষোভে আটকে পড়ে হরিণঘাটার বিজেপি বিধায়কের গাড়ি। হাওড়ার ডোমজুড়ে বিক্ষোভ ঘটাতে গেলে বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। শিলিগুড়িতে ধর্মঘটের সমর্থনে মিছিল করেন প্রাক্তন বাম বিধায়ক অশোক ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরেও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। কোচবিহারে সকাল থেকেই বন্ধ মাছ ও সবজি বাজার, রাস্তায় নেই বেসরকারি বাস। মালদার মানিকচকে জোর করে বন্ধ করে দেওয়া হয় দোকান, আটকানো হয় টোটো। বাঁকুড়ায় মেজিয়ায় বেশ কয়েকটি দোকান জোর করে বন্ধ করে দেন বাম কর্মী সমর্থকেরা। আরামবাগ কলকাতা রাজ্য সড়ক ও গোঘাটে আরামবাগ মেদিনীপুর রাজ্য সড়কে বসে পড়েন বাম কর্মী সমর্থকেরা। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার রোডে কুলপি মোড় অবরোধ করেন বাম কর্মী সমর্থকেরা। মেদিনীপুর শহরে বাসস্ট্যান্ড ও পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকেরা। আটকে দেওয়া হয় খড়গপুর আইআইটির গেট। বোলপুরে জামবনিতে বাস আটকালে চালকের সঙ্গে ধর্মঘটীদের তর্কাতর্কি বেঁধে যায়। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল অবরোধ করেন বাম কর্মী সমর্থকেরা। যাদবপুর স্টেশন, কাটোয়া ব্যান্ডেল লাইনে, পূর্ব বর্ধমানের ভান্ডারটিকুড়ি, হুগলির পান্ডুয়া ও চুঁচুড়া স্টেশনের কাছে রেল অবরোধ করেন বাম কর্মী সমর্থকেরা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ট্রেনের সামনে পতাকা ফেস্টুন লাগিয়ে দেওয়া হয় স্লোগান। এরই মধ্যে যাদবপুরে দেখা গেল ধর্মঘটের চেনা ছবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তার উপরে চলল ফুটবল খেলা।